सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। আজ বুঝি আমার প্রাসাদে শাহী বিরিয়ানি রান্না হচ্ছে। ঠিক ধরেছেন জাহাপানা। আচ্ছা, আপনি বুঝলেন কি করে? বুঝবো না মানে? আমার থেকে হাজার ক্রোশ দূরে বিরিয়ানি রান্না হলেও আমি ঠিক তার খোঁজ পেয়ে যাবো উজির। আহা আহা, কি সুগন্ধ! আমার দিল খুশ হয়ে গেল। সে তো পাবেনই জাহাপানা। এ তো আর যে সে বিরিয়ানি নয়, এ হলো নবাব বাহাদুরের জন্য বানানো শাহী বিরিয়ানি। আর সেটা বানাচ্ছে মুর্শিদাবাদের নাম করা নবাবের খাস রাঁধুনি আকবর। ঠিক বলেছে উজির, আকবর বড় ভালো বিরিয়ানি রাঁধে, যাকে বলে লাজবাব। আকবরের মতন বিরিয়ানি রান্না করতে আর কেউ পারে না। হ্যাঁ জাহাপানা, তাই তো আকবর আপনার প্রাসাদের খাস রাঁধুনি। এবার এসব ছেড়ে তাড়াতাড়ি আমার জন্য শাহী বিরিয়ানি নিয়ে আসতে বলো উজির। আমার যে বিরিয়ানির গন্ধ শুকে জিভ দিয়ে জল ঝরে পড়ছে, আর অপেক্ষা করলে ওই জলেই আমি শুদ্ধ গোটা মুর্শিদাবাদ ভেসে যাবে। এই কে আছিস? তাড়াতাড়ি জাহাপানার জন্য শাহী বিরিয়ানি নিয়ে আয়। आह आह लाजवाब, क्या बात क्या बात क्या बात। আমাদের জাহাপানা বড় ভালো মানুষ, বিরিয়ানি পেলে আর কিচ্ছুটি চায় না। না 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 না, তুমি ভুল জানো উজির। আমার বিরিয়ানির সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর রাজ্যটাও চাই। যতদিন না কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করে কৃষ্ণনগর রাজ্যটা পুরোটা হাতে পাচ্ছি, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না উজির। বিরিয়ানির দিকে তাকিয়ে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে উজির। এক্ষুনি আকবরকে ডেকে পাঠাও, জলদি। এক্ষুনি যাচ্ছি জাহাপানা। এসো, আমার তোমার সঙ্গেই দরকারি কথা আছে। বলুন জাহাপনা, বিরিয়ানির স্বাদ কি আপনার পছন্দ হয়নি জাহাপনা? হয়েছে হয়েছে হয়েছে, তোমার মতন সুন্দর বিরিয়ানি রান্না করতে আর কেউ পারবে না, তাই এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে সমস্যাটা কোথায় জাহাপানা? আমি আকবরের বানানো বিরিয়ানি খেয়ে খুব খুশি হয়েছি, তাই আমি খুশি হয়ে আকবরকে 1 মাসের ছুটি দিলাম। যাও। জো হুকুম জাহাপনা। এ আপনি কি করলেন জাহাপানা? আকবর 1 মাসের ছুটিতে থাকলে আপনাকে শাহী বিরিয়ানি রান্না করে খাওয়াবে কে শুনি? সেটা তোমাকে ভাবতে হবে না উজি, সেটা ভাববে কৃষ্ণচন্দ্র। আমি আগামীকালই কৃষ্ণনগরে যাব। নয়, হ্যাঁ। যতদিন গোপাল আছে ততদিন আমি যত ভালোই কাজ করি না কেন, মহারাজ কিছুতেই আমার প্রশংসা করে না। তাই প্রশংসা পেতে হলে আমাকে আগে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে। গোপালকে একবার রাস্তা থেকে সরাতে পারলেই আমাকে কৃষ্ণনগরের রাজা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু কি করে গোপালকে রাস্তা থেকে সরাবো? শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। এই রাজ্যে সবাই আমাকে কত ভালোবাসে, কত সম্মান করে, আর তাদের মধ্যে সব থেকে আগে হলো আমার নাতি নাতনিরা। তাই এই বিপদের দিনে ওরা আমার পাশে থাকবে না, সেটা কি হয়? বিপদ? কিসের বিপদ? গোপাল আবার কি বিপদে পড়লো? না না, এটা আমাকে জানতেই হবে। গোপালের পিছু নিয়ে দেখি তো।
কিরে পুটি কি করছিস? গোপালটা তো তুমি, আমি তো পুতুল নিয়ে খেলা করছি। তুমি খেলা করবে আমার সঙ্গে? না রে পুটি, এখন খেলার সময় নেই, আমাকে রাজসভায় যেতে হবে। আসলে তোর দিদা গতকাল বাপের বাড়ি চলে গেছে বুঝলি, এদিকে আমি একা মানুষ, তাই আর রান্না বান্না চাপাইনি। দেখি রাজসভা থেকে ফিরে ওই চালে ডালে কিছু একটা বসিয়ে দেবো। সে কি? না 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 না, খালি পেটে রাজসভায় যাবে কেন গোপাল দাদা? তুমি আমাদের বাড়িতে এসো, দুটি ভাত খেয়ে যাও। হ্যাঁ গোপাল দাদু, এসো না। আর যতদিন না পুটির দিদা বাপের বাড়ি থেকে ফিরছে ততদিন তুমি আমাদের বাড়িতেই দুবেলা খেও গোপাল দাদা। বলছো? তা এত করে যখন বলছো তখন না হয়। ও, এই হলো গোপালের বিপদ। এটা পাক্কা ধান্দাবাজ। কি সুন্দর দুবেলা খাওয়ার ব্যবস্থাখানা করে নিল। হ্যাঁ, যাই মহারাজকে গিয়ে গোপালের নামে বাড়িয়ে বাড়িয়ে নালিশ করে আসি, তাতে যদি চিড়ে ভেজে। হ্যাঁ, কি ব্যাপার, গোপাল রোজ দেরি করে মানছি, কিন্তু আজ আবার মন্ত্রী গেল কোথায়? সেটাই তো, আমাদের মন্ত্রী মশাই তো সবার আগে রাজসভায় আসেন, আজই শুধু এলেন না। মন্ত্রী মশাইয়ের কি আবার শরীর টরীর খারাপ করলো? মহারাজ, মহারাজ, কি হলো মন্ত্রী, এতক্ষণ ছিলে কোথায়? সে কথাই তো বলতে এলাম মহারাজ। গোপালের বউ গোপালকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তাই গোপাল পুঁটির বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করেছে, আর চোখের জল দেখিয়ে ঠিক দুবেলা খাবার ব্যবস্থা করে নিয়েছে। গোপাল কি ধরিবাজ লোক, শুধু একবার ভাবুন মহারাজ। মন্ত্রীমশাই, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যতদূর জানি ওই পুঁটিদের বাড়ির সঙ্গে গোপালের বাড়ির খুব ভালোই সম্পর্ক, তাই গোপাল। তুমি কিছুই জানো না বিজ্ঞান। না না, গোপাল এটা মোটেই ভালো কাজ করে। আজ গোপাল আসুক রাজসভায়। আগে গোপালের নাম নিলেন আর গোপাল হাজির মহারাজ। এবার জমবে খেলা। ঠিক জায়গায় আগুনটা ধরিয়ে দিয়েছি। এবার দেখো গোপাল, মহারাজ তোমাকে করবে তিরস্কার আর আমার করবে প্রশংসা। গোপাল, শুনলাম তোমার গিনি বাপের বাড়ি চলে গেছে বলে তুমি পুঁটির বাড়িতে দুবেলা করে খাবে। হ্যাঁ, আপনার কানে এই খবরটাও পৌঁছে গেছে? বাহ, আমাদের মন্ত্রী মশাই হাওয়ার গতির থেকে কম যান না দেখছি। তুমি ঠিক ধরেছ, এই খবরটা আমাকে মন্ত্রী দিয়েছে। ছি ছি গোপাল, তুমি আমার বিপদের দিনে সবার আগে ঝাঁপিয়ে পড়ো, আর তোমার বিপদের দিনে তুমি একবারও আমার কাছে পর্যন্ত এলে না। এ আপনি কি বলছেন মহারাজ? ঠিক বলছি। না না গোপাল, আজ থেকে পুঁটির বাড়িতে নয়, তুমি রাজ বাড়িতে এসে দুবেলা খেয়ে যাবে। এই যে মেঘ না চাইতেই জল। ধন্যবাদ মন্ত্রী মশাই, সবই হয়েছে আপনার জন্য। যা, গোপালের ক্ষতি করতে গিয়ে অজান্তে সাহায্য করে ফেললাম। ঠিক আছে মহারাজ, আমি দুবেলা এসে রাজবাড়িতে খেয়ে যাব। বাবা, রাজসভায় ঢুকতে না ঢুকতেই খাবার নিয়ে আলোচনা শুনতে পেলাম বলে মনে হলো। হ্যাঁ, নবাব বাহাদুর আপনি? এই তো নবাব বাহাদুর এসেছেন, আর যখন এসেছেন তখন একটা না একটা ঝামেলা না পাকিয়ে কিছুতেই যাবে না। কেন কৃষ্ণচন্দ্র, অবাক হলে বুঝি? না মানে থাক থাক, ওসব মানে থাক। বড় বিপদে পড়ে তোমার কাছে এলাম, একমাত্র তুমিই পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তাই নাকি? বেশ বেশ, বলুন নবাব বাহাদুর, আমি চেষ্টার ত্রুটি রাখবো না, কথা দিলাম। সবার সামনে বলা যাবে না। তুমি আমার সঙ্গে রাজবাড়ির বাগানে চলো, ওখানেই আমি তোমাকে আমার সমস্যার কথা বলবো। আচ্ছা, আজ তবে রাজসভা এখানেই শেষ হলো, তোমরা যে যার বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। না না, একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। এক্ষুনি বাড়ি যাওয়া উচিত হবে না। এবার বলুন নবাব বাহাদুর, আপনি কি বিপদে পড়েছেন, আর আমি আপনাকে সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে পারি?
আসলে হয়েছে কি, তুমি তো জানো কৃষ্ণচন্দ্র আমি কেমন খাদ্য রসিক মানুষ। ভালো ভালো খাবার ছাড়া আমার একটা দিনও কাটতে চায় না। কিন্তু গতকাল আমার দরবারের খাস রাঁধুনি আকবর মাসখানেকের ছুটি নিয়ে দেশের বাড়ি চলে গেছে। সে কি? হ্যাঁ, সেইখানেই তো বিপদ। আকবর খুব সুন্দর বিরিয়ানি রান্না করতো। আকবরের বানানো শাহী বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়তো। কিন্তু এখন আমাকে ওই শাহী বিরিয়ানি রান্না করে খাওয়াবে কে? তাই তো আমি ছুটে এলাম তোমার কাছে। তুমি আমাকে এমন একটা রাঁধুনি খুঁজে দাও যার তৈরি শাহী বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়বে। সে কি? মানে কৃষ্ণনগরে এমন রাঁধুনি পাবো কোথায়? কেন কেন কৃষ্ণনগরে কেউ বুঝি বিরিয়ানি রাঁধতে পারে না? হ্যাঁ, পারে, কিন্তু এখানে ওই বিরিয়ানি খাওয়ার চলটা মুর্শিদাবাদের মতো অত নেই। তাই মানে আমি কোনো কথাই শুনতে চাই না কৃষ্ণচন্দ্র। তোমার হাতে মাত্র একদিন সময়। আগামীকালের মধ্যে যদি এমন রাঁধুনি খুঁজে পাও যার বানানো বিরিয়ানি দেখলে আমার জিভ থেকে জল ঝরে পড়ে, তাহলে এই যাত্রায় তুমি বেঁচে যাবে। না হলে আমি তোমাকে সারা জীবনের মতন কারাগারে বন্দি করে রাখবো, এই বলে দিলাম। হ্যাঁ, রাঁধুনি না পেলে কারাবাস। চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। আমি ঠিক ভালো রাঁধুনি খুঁজে বার করব। তবে দেরি নয় মন্ত্রী, তুমি এক্ষুনি খোঁজা শুরু করো। কিন্তু মহারাজ, খোঁজার জন্য তো কিছু এই নাও, এই নাও। আমি আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। আমি কালকের দিনটা তোমার প্রাসাদেই থাকবো কৃষ্ণচন্দ্র। তুমি রাঁধুনি খুঁজে পেলে তাকে দিয়ে বিরিয়ানি রান্না করিয়ে আমার ঘরে নিয়ে এসো। আমার যদি পছন্দ হয় তাহলে আমি তাকে নিয়ে মুর্শিদাবাদে ফিরে যাব, বুঝলে? চলো উজির। আরে, এ আবার কেমন বিপদ! এমন বিরিয়ানি রান্না করতে হবে যেটা দেখে নবাব বাহাদুরের জিভ থেকে জল টুপিয়ে পড়ে। যেটা ভেবেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। কিন্তু কিন্তু যাই, বাড়ি গিয়ে একটা ঘুম দিই। একটা না একটা পথ তো নিশ্চয়ই আছে নবাব বাহাদুরকে খুশি করার জন্য। এবার মহারাজের কারাবাস হবে, আর নবাবের সঙ্গে হাত মিলিয়ে আমি বসবো কৃষ্ণনগরের সিংহাসনে। কিন্তু মহারাজের কাছ থেকে মোহর যখন নিয়েছি তখন কয়েকজনকে তো ধরে নিয়ে যেতেই হবে। এই শোন শোন, এদিকায় এদিকায়। বলুন মন্ত্রী মশাই। তুই রান্না করতে পারিস? হ্যাঁ, রান্না? হ্যাঁ, তা পারি কোনো রকমে। বাহ, আর তুই? আগে কোনোদিনও তো করিনি, তবে চেষ্টা করে দেখতে পারি। তাহলে চল আমার সঙ্গে রাজবাড়িতে, আজ তোদের বিরিয়ানি রান্না করতে হবে। হ্যাঁ, বিরিয়ানি? না না না, তো সব পারবো না। পারবি না মানে? চল বলছি, না হলে মহারাজকে বলে তোদের সব জমি জমা কেড়ে নেব। কথা বাড়াস না, বুঝেছিস? কথা বাড়াস না। মন্ত্রীমশাই যা বলছে তাই করি। চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলুন মন্ত্রী মশাই। আহা, জব্বর ফোন দিয়ে এঁটেছেন জাহাপানা আপনি। কৃষ্ণচন্দ্রের মুখ তো পুরো পোড়া বিরিয়ানির হাঁড়ির মতো দেখতে লাগছিল। দাঁড়াও উজির, এখনো কৃষ্ণচন্দ্রের হাতে কালকের দিনটা আছে। এবার আমি কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানির হাঁড়ির ভেতরে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো। কিন্তু জাহাপানা, কৃষ্ণচন্দ্র যদি গোপালের সাহায্য নিয়ে এমন কাউকে ধরে নিয়ে আসে যে সত্যি সত্যি ভালো বিরিয়ানি রাঁধতে পারে, তখন কি হবে? বিরিয়ানি খাবো তো আমি, আর সেই বিরিয়ানির স্বাদ যতই ভালো হোক আমি নিজের মুখে কিছুতেই স্বীকার করব না। আমাদের জাহাপানার লাজবাব বুদ্ধি, পুরো শাহী বিরিয়ানির মতন। এই নিন নবাব বাহাদুর, আপনার জন্য বিরিয়ানি। খেয়ে বলুন তো কেমন হয়েছে।
জঘন্য। হ্যাঁ, তাহলে একবার এই থালার বিরিয়ানিটা চেখে দেখুন। জব্বর ঘুম হয়েছে। গিন্নি, ও যা, এই দেখো, আমি তো ভুলেই গেছি যে গিন্নি বাড়িতে নেই। আহো, এদিকে খিদের চোটে পেটের নাড়ি ভুড়ি একেবারে চট পাকিয়ে যাচ্ছে। ঘুমের চোটে গতকাল রাতে না খেয়ে শুয়েছি তার উপর। যাই, এখনই একবার রাজবাড়িতে যাই। কি হলো? কি ভাবছেন তখন থেকে বলুন তো? রানী, ও রানী, এবার তো মনে হয় নবাব বাহাদুরের হাত থেকে আমার আর নিস্তার নেই। আমি খুব ভালোভাবেই বুঝেছি, যতই ভালো বিরিয়ানি রান্না করে নবাব বাহাদুরের সামনে হাজির করি না কেন, সেটা উনি খেয়ে কখনোই তার প্রশংসা করবেন না। উনি ঠিক করেই এসেছেন আমাকে কারাগারে বন্দী করে তবেই মুর্শিদাবাদে ফিরবেন। আপনি ভেঙে পড়তে পারেন না, এর থেকেও জটিল সমস্যা এসেছে। আর গোপাল আপনার পাশে দাঁড়িয়েছে। এবারও না হয় আপনি গোপালকে ডেকে পাঠান। ডেকে পাঠানোর দরকার নেই রানীমা, খিদের চোটে গোপাল হাজির। দাঁড়াও গোপাল, আজ আমি গরম গরম লুচি ভেজেছি, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। একই মহারাজ, আপনার পাতের লুচিগুলো তো রাগ করে নেতিয়ে গেল। ওগুলোকে তাড়াতাড়ি পেটে চালান না করলে যে অপমান করা হবে মহারাজ। গোপাল, ও গোপাল, আমি যে বড় সমস্যায় পড়েছি। আমি জানি মহারাজ, নবাব বাহাদুর যখন আপনাকে রাজবাড়ির বাগানে ডেকে নিয়ে গেলেন, তখন আমি গাছের আড়াল থেকে সব শুনেছি। হ্যাঁ, তুমি সব জানো? আমাকে তাহলে বাঁচাও, বাঁচাও গোপাল, বাঁচাও। সে আর বলতে, গোপাল থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার আগে আমার পেটে দুটো দানা পানি দিতে হবে, না হলে বুদ্ধি খুলবে না মহারাজ। এই নাও গোপাল, যত ইচ্ছে খাও। খাই, হ্যাঁ। এবার পেট ভরেছে গোপাল? না মহারাজ। এইবার ভরেছে মহারাজ, আর নবাব বাহাদুরকে জব্দ করার বুদ্ধিও পেয়ে গেছি। হ্যাঁ, তুমি সত্যি পারো বটে গোপাল। পেটে খাবার পড়তে না পড়তেই বুদ্ধি মাথায় উঠে এলো। কি করব মহারাজ, খালি পেটে থাকলে বায়ু মাথায় ওঠে, আর ভর পেটে থাকলে বুদ্ধি। এটাই তো জগতের নিয়ম। বেশ বেশ, এবার এবার তোমার মাথায় কি বুদ্ধি এলো একটু খুলে বলো শুনি। বলবো না মহারাজ, রাঁধবো। আমি নিজে হাতে নবাব বাহাদুরের জন্য বিরিয়ানি রান্না করব। আমি রাজবাড়ির রান্নাঘরে গেলাম মহারাজ। আপনি শুধু প্রহরীদের দিয়ে আমার নাতি নাতনিদের কাছে একটা খবর পাঠিয়ে দিন। ওদের বলুন তাড়াতাড়ি এসে যেন ওরা একবার আমার সঙ্গে দেখা করে। গোপালের মাথায় কি চলছে ভগবানই জানেন। প্রহরী, এক্ষুনি গোপালের নাতি নাতনিদের ডেকে পাঠাও। গোপাল দাদু, আমাদের ডেকেছো? হ্যাঁ, একটা কাজ আছে। যা, ছুটে গিয়ে নিয়ে আয়, আর বেছে বেছে পাকাগুলো আনিস কিন্তু। আচ্ছা গোপাল দাদু। গোপালটা সেই কখন রান্নাঘরে ঢুকেছে, এখনো পাত্তা নেই। মহারাজ, গোপাল কোনোদিন নিজের হাতে জল গড়িয়ে খায়নি। ও কি পারবে শাহী বিরিয়ানি রান্না করতে? অনেক সময় দিয়েছি, আর নয়। তুমি হাল ছেড়ে দিয়েছো দেখছি কৃষ্ণচন্দ্র। এবার চলো কারাগারে। না না, আসলে ওই গোপাল আপনার জন্য বিরিয়ানি রান্না করছে। আমাকে আরেকটু সময় দিন নবাব বাহাদুর। আগে রান্না একটা শিল্প নবাব বাহাদুর, আর গোপাল হলো শিল্পী মানুষ।
এই তো গোপাল এসে গেছে। কোথায় বিরিয়ানি? আমি তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি না। মন্ত্রী তো ঠিকই বলেছে জাহাপানা, আমিও তো পাচ্ছি না। এই গোপাল, কি আছে ওটার ভিতরে? এতে আছে গোপালের বানানো শাহী বিরিয়ানি, যেটা দেখলে আপনার জিভ থেকে জল টুপিয়ে পড়বে। এই দেখুন। হ্যাঁ, এটা কি? এটা হলো তেঁতুল বিরিয়ানি। হ্যাঁ, পাকা পাকা টক টক তেঁতুল। আমার সঙ্গে মস্করা করা হচ্ছে? গোপাল আর কৃষ্ণচন্দ্র দুজনকেই কারাগারে ঢোকাও। ঠিক বলেছেন নবাব বাহাদুর, আজ থেকে আমি আপনার দলে। দাঁড়ান নবাব বাহাদুর, আপনার শর্ত ছিল এমন বিরিয়ানি বানাতে হবে যেটা দেখে আপনার জিভ থেকে জল টুপিয়ে পড়ে। আর তেঁতুল দেখার পর আপনার জিভ থেকে তো জল টুপিয়েই যাচ্ছে। ওই দেখুন দেখুন। হ্যাঁ তাই তো। সাবাস সাবাস গোপাল, সাবাস। এই না হলে গোপাল ভাঁড়। যা, কেন যে নবাবের দলে যেতে গেলাম, এইবারও গোপাল মহারাজকে বাঁচিয়ে দিল। আপনি হেরে গেছেন জাহাপানা, এখানে থেকে আর লাভ নেই, চলুন। আমিও যাই। এত তাড়া কিসের? যাওয়ার আগে আমার বানানো শাহী বিরিয়ানিটা খেয়ে যান। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? ইস, ওয়া, ও, ও, ইস, 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 ওয়া, ও, ও, ইস, কি জঘন্য খেতে। এটাই তোমার শাস্তি। খাও খাও, আরো খাও খাও। কি গো গিন্নি, বলি রান্না কত দূর? রান্না তো কোন কালই হয়ে গেছে, তোমার কি আর সে হুঁশ আছে নাকি? হ্যাঁ, পড়ে পড়ে তো শুধু ঘুমোতেই শিখেছো। সকাল সকাল আমার গোষ্ঠীর তুষ্টি না করে কি রাঁধলে শুনি? তুমি যা বাজার করেছিলে তাই রেঁধেছি, আবার জিজ্ঞেস করে কেন শুনি? সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম, আলু, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আরো কত কি। তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেছে কি রেঁধেছো সেটা তো বলো। ওই তো শুক্তো, কুমড়োর ঘ্যাঁট আর উচ্ছে চচ্চড়ি। ইস, গিন্নি, এ আবার কোন রান্নার পদ হলো? একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয়। মরণ, এমন করে বলছো যেন কত কি পঞ্চ ব্যঞ্জন কিনে এনেছিলে। বলি বাজারে মাছও তো চোখে দেখো না, আবার খাবার নিয়ে বায়না করো কোন মুখে শুনি? যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নি। তুমি করতে না জানলে কার কি দোষ শুনি? হ্যাঁ গো হ্যাঁ, দোষ তো আমার এই পোড়া কপালের, নইলে তোমার মতো হাড় কিপ্টের সঙ্গে বিয়ে হয়। বাজার করার বেলায় সস্তা সবজি আর পাতে চাই সুস্বাদু খাবার, গা জ্বলে গেল আমার। ও এই গিন্নি, আমাকে একদম কিপটে বলবে না বলে দিচ্ছি। এই গত 8 দিন আগে যে পুঁটি আর কুচো চিংড়ি আনলাম সেটা বেমালুম ভুলে গেলে? বলি তোমার কি লাজ লজ্জা নেই নাকি? ওইটুকু চুনো পুঁটি আর ওই জলের পোকাকে তুমি মাছ বলো? কেন বলবো না, মাছ তো মাছই হয়, তা ছোটই হোক আর বড়ই হোক। মা গো, এ কার সাথে বিয়ে দিলে গো মা? কতদিন হয়ে গেল একটা রুই কাতলা তো পেটে পড়েনি, উল্টে এই শাক আর শুক্তো খেতে খেতে পেটে চড়া পড়ে গেল মা। আর নাকি কান্না কাঁদতে হবে না, বাজারের থলেটা দাও, দেখি বাজারে গিয়ে কিছু মাছ বা কিছু ভালো সবজি পাই কিনা, নইলে আজকে এই বাড়িতে শান্তি পাবো না আমি। কি গো গোপাল দাদা, এত বেলায় বাজারের ব্যাগ নিয়ে কোথায় চললে? আর বলো কেন, এই বেলায় বাজারের দিকে চললাম যদি সস্তায় কিছু মাছ পাই। তা এত বেলায় কেন? তুমি তো ওই সকাল সকাল বাজারের দিকে যাও। আর বলো কেন ভোলা, গিন্নির জ্বালায় কি আর শান্তি আছে গো? সকাল থেকে চেঁচামেচি শুরু হয়েছে, আমি নাকি কিপটে, রুই কাতলা কোনো মাছই কিনি না। কি বলি বলো তো? সে আর কি বলি গোপাল দাদা, আমার গিন্নির চক্করে পড়ে তো আমার ওই দেউলিয়া হওয়ার দশা। কেন গো, তোমার আবার কি হলো? আর বলো কেন, গিন্নির কথাতে একটা পুকুর কিনেছিলাম,
আর এখন সেই নিয়েই মহা সমস্যায় পড়া। সে আবার কবে কিনলে? তোমার তো মিষ্টির দোকান থেকে ভালোই আয় হয়। ওরকম মনে হয়, হ্যাঁ। এখন আর মিষ্টি কে খায় বলো? আর ওই রোজগারে তো সংসার চালানোই দেয়। তাই ভেবেছিলাম পুকুরটা থেকে কিছু আয় হবে, কিন্তু এখন তো রক্ষণাবেক্ষণেই ওই আয়ের চেয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবে, কিছু ঠিক করেছো? পুকুরটা বেচে দেবো, হ্যাঁ বেচে দেবো। যদি ভালো খদ্দের পাই বেচে দেবো। তা পুকুরে কিছু মাছ আছে নাকি? সে কিছু আছে গো গোপাল দাদা, হ্যাঁ। ঠিক আছে, তবে কয়েকটা আমাকেও দিও তোমার সুবিধা মতো, বুঝলে? যদি পুকুরটা রাখতে পারি তবে নিশ্চয়ই দেবো গোপাল দাদা। এই যে ভোলা, শুনছো? বলি কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই। কেন বলুন তো? শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছো, তা পুকুরে মাছ কেমন হলো? আর কি বলবো মন্ত্রী মশাই, পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল। এ তো খুব চিন্তার বিষয়। পুকুর কেনা সহজ, কিন্তু যত্নে রাখা খুব কঠিন। তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব। আপনি কিনবেন? কিন্তু আসলে কি বলো তো, কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না। ছোট থেকেই মায়া মমতা আমার বড্ড বেশি, বুঝলে কি না? সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই? তবে আর বলছি কি, আমি কিনবো তোমার পুকুরটা। ওই যে বললাম, মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি, তাতে নিজের ক্ষতি হোক তাও সই। কিন্তু আমি ভেবেছিলাম ওই একটা পুকুর থাকলে তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে, তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে। আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে, একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না। আরে বাবা, অত ভাবছো কেন? তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয়, পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে। সত্যি আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি মহান। আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না। এ আর এমন কি, রাজ্যের মন্ত্রীর তো এটাই কর্তব্য। তবে হ্যাঁ, পুকুরটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব। তোমার আপত্তি নেই তো? কি যে বলেন, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনাকে ওই লেখাপড়া করেই পুকুরটা দেব মন্ত্রী মশাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। আবার আপনি ধন্য, হ্যাঁ ধন্য আপনি। আরে থাক থাক, এ আর এমন কি, বেশ সহজেই পুকুরটা পাওয়া গেছে। ভোলা, বেশ অনেক দিন তো হলো, এবার পুকুরের মাছগুলো তোলা দরকার। পুকুর তো এখন আপনার মতটা আমায় জিজ্ঞাসা করে ওই লজ্জা দেবেন না মন্ত্রী মশাই। সে কি কথা ভোলা, পুকুর তো তোমারই ছিল, তোমায় জিজ্ঞেস তো করতেই হবে। আমি আবার খুব সৎ প্রকৃতির। সে তো সবাই জানে মন্ত্রী মশাই, তবে ওই মাছ কবে তোলার ব্যবস্থা হবে? তা ধরো কালকেই তুমি সকালে পুকুরের ধারে চলে এসো, তখনই মাছ ধরার ব্যবস্থা হবে। আপনি যা বলবেন, আমি সকাল সকাল ওই পুকুর ধারে চলে আসবো। হ্যাঁ, শোন তোরা, আজকে রাতেই আসল কাজ করতে হবে। ভোলার পুকুরে মাছ ধরতে যেতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা পৌঁছে যাব। ভালো করে জাল ফেল তোরা, এদিকটায় মাছ বেশি আছে। হ্যাঁ মন্ত্রী মশাই, পুকুরে প্রচুর মাছ আছে। বেশিরভাগ মাছ তুলে নে, শুধু কিছু মাছ রেখে দে, কালকে ভোলাটা আচ্ছা জব্দ হবে। আরে এই তো ভোলা, ঠিক সময়ে চলে এসেছো। একেই বলে
পুকুরে মাছ তো বেশি নেই মন্ত্রী মশাই। আরে না না না, পুকুরে পুকুরে অনেক মাছ আছে। হ্যাঁ, ভালো করে ওই জাল ফেল তোরা, ওই দিকটা জাল ফেল, ওই দিকটা। আরে এদিকটাও তো মাছ প্রায় নেই বললেই চলে। এ কি করে সম্ভব মন্ত্রী মশাই? হ্যাঁ, পুকুরে তো প্রচুর মাছ ছিল, সব গেল কই? সে আমি কি করে জানবো ভোলা? পুকুর তো তোমার, আর তুমিই তো বলেছিলে পুকুরে প্রচুর মাছ আছে। এখন তো দেখছি সব ফাঁকা আওয়াজ, পুকুর তো ফাঁকা। কিন্তু মন্ত্রী মশাই, ওই যখন আপনাকে বিক্রি করেছিলাম তখন তো পুকুরে অনেক মাছ ছিল। মানে তুমি কি বলতে চাইছো ভোলা? এই জন্যই বলে কারোর ভালো করতে নেই। আমি তোমার যেচে উপকার করলাম, আর তুমি কি না? না মন্ত্রী মশাই না, আপনি আপনি ভুল বুঝছেন, আমি তা বলিনি। সে তুমি যাই বলো, তুমি কিন্তু আমায় ঠকিয়েছো। তুমি বলেছিলে পুকুরে অনেক মাছ আছে, কিন্তু এখন তো দেখছি তোমার কথা সম্পূর্ণ মিথ্যে। এতে তো অবাক আমি বেশি হচ্ছি। পুকুরে সত্যি অনেক মাছ ছিল। অবাক হওয়ার কি আছে? মাছের কি আর জানা আছে যে উড়ে যাবে পুকুর থেকে? তা না মন্ত্রী মশাই, কিন্তু মাছ এত কমলো কি করে, আমি সেটাই ভাবছি। আমি তো আবার মিথ্যে কথা যেমন বলতে পারি না, তেমন শুনতেও পারি না। আমি মিথ্যে বলিনি মন্ত্রী মশাই, সত্যি পুকুরে মাছ ছিল। আরে এই নিয়ে কথা বলে কি হবে? যা হবার হয়ে গেছে, এখন আর ভেবে কি হবে? যাও যাও, যা মাছ পেয়েছো সেই নিয়ে ঘরে যাও। আবার পুকুরে মাছ হলে তোমায় বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই। আজ বেটাকে আচ্ছা ঠকিয়েছি। কি হে ভোলা, কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম গোপাল দাদা। তাহলে এইবার আমায় ফাঁকি দিলে বলো? কেন বলো তো? সেই যে তোমায় বলেছিলাম তোমার পুকুরে রুই কাতলা কত রকমের মাছের গল্প করলে, আর একটাও মাছ দেওয়ার ইচ্ছে করলো না। আরে গোপাল দাদা, সেই পুকুর কি আর আমার আছে যে মাছ দেব তোমায়? কেন গো, তোমার পুকুর কি বুঝিয়ে দিয়েছে নাকি? আহা না গো না, পুকুর বুঝিয়ে দেব কেন? সেই পুকুর তো ওই আমাদের মন্ত্রী মশাই কিনে নিয়েছেন। সত্যি অনেক বড় মন ওনার। হ্যাঁ, আমার অনেক বড় উপকারই করেছেন। হ্যাঁ, কি করেছো তুমি ভোলা? শেষমেশ মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচলে? আচ্ছা, তোমার কি আর পুকুরের খদ্দের জুটলো না? কেন গোপাল দাদা, এমন করে বলছো কেন ভাইয়া? সেটা তুমি নিজেই বুঝতে পারবে ভোলা। তুমি কারোর সাথে পরামর্শ না করেই মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচে দিলে। কি করব বলো? একে তো ওই পুকুর নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম, এদিকে মন্ত্রী মশাই নিজে থেকে আমার উপকার করতে এগিয়ে এলেন। আর কি করি বলো, এ তো আমার কাছে সোনার চাঁদ। ভোলা, তুমি তো যেচে তার ফাঁদে পা দিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না তিনি কতটা চালাক? তা জানতাম না ঠিকই, কিন্তু এবার একটু সন্দেহ দানা বাঁধছে। কেন? তিনি কি তার রং দেখানো শুরু করে দিয়েছেন নাকি? আসলে তিনি আমায় বলেছিলেন ওই পুকুরের যা মাছ তোলা হবে তার অর্ধেক তিনি আমায় দেবেন। কিন্তু যখন মাছ তোলা হলো দেখি মাছ একদমই নেই, যা আছে খুবই অল্প, হাতে গোনা কয়েকটা মাছ। কিন্তু আশ্চর্য ঘটনা এই যে ওই পুকুর যখন বিক্রি করেছিলাম তখন পুকুরে অনেক মাছ ছিল। হ্যাঁ, এই তো আসল কথা। এরপরে? তারপর আর কি ভাইয়া, ওই মন্ত্রী মশাই তো আমার ওপরেই ওই হম্বিতম্বি দেখালেন না, কিন্তু আমার মনে সন্দেহ সেই দিন থেকেই রয়ে গেছে। আর আজ যখন তুমি বললে তখন তো... শোনো ভোলা, আমি বুঝেছি তোমার পুকুরের মাছ কোথায় গায়েব হয়েছে। এখন তুমি কি চাও বলো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমায় তুমি বুদ্ধি দাও। হ্যাঁ, মন্ত্রী মশাই আমায় যখন ঠকিয়েছে তখন তুমি একটা উপায় বাদলে দাও। তুমি যখন চাইছো তখন উপায় বলে দিতেই পারি। তাই দাও গোপাল দাদা, কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, তাই দাও। ঠিক আছে,
তবে মন্ত্রী মশাইকে গিয়ে বলো আবার একদিন মাছ তোলার তোড়জোড় করতে, তারপরে আমি তোমায় বলবো কি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, হ্যাঁ তাই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই বাড়ি আছেন? কি ভোলা, কোনো দরকার আছে নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, আসলে ওই আমার একটু টাকার দরকার তো। পরশুদিন যদি মাছ ধরার বন্দোবস্ত করা হয় তবে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো এককালে তোমারই পুকুর ছিল, নিশ্চয়ই মাছ ধরার বন্দোবস্ত করে দেবো বটা ঘটাকে বলে। তবে পুকুরে যা মাছের পরিমাণ, তোমার টাকার দরকার মিটবে কি না সেটাই ভাবছি। দেখি মন্ত্রী মশাই কি আছে ভাগ্যে, তাহলে ওই কথাই রইল। তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি না জানলেও আমি ভালো মতোই জানি ভোলা। তোমার কপালে এবারেও ওই সান্ত্বনা পুরস্কারই জুটবে। বলেছো মন্ত্রী মশাইকে? হ্যাঁ গোপাল দাদা, তুমি যেমন বলেছিলে তেমনটাই বলে এসেছি ওই মন্ত্রী মশাইকে। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, আজকে রাতের বেলায় তোমার পরিচিত কোনো জেলেকে নিয়ে পুকুর ধারে পৌঁছে যেও, বুঝলে? কিন্তু মাছ তো পরশুদিন ধরা হবে গোপাল দাদা, মন্ত্রী মশাইকে তো তাই বলেছি। বেশ করেছো, আসল মাছ ধরা তো পরশুদিনই হবে, আজকে হবে শুধু মহড়া। এবার মন্ত্রী মশাই বুঝবে কত ধানে কত চাল। এটা কি হচ্ছে গোপাল দাদা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবে বুঝতে ভোলা, একটু সবুর করো। সবাই জানে সবুরে মেওয়া ফলে, কিন্তু সবুরে মাছ ফলবে তোমার। কি জানি কি বলছো। হে ভোলা, এবারে বুঝতে পারছো? হ্যাঁ এবার সব বুঝেছি, হ্যাঁ সব বুঝেছি। তুমি না থাকলে তো। এখন নয় ভোলা, এসব পরে হবে, আগে তো গল্পের শেষ অংশ সম্পূর্ণ হোক। সে আবার কি? তার জন্য যে তোমায় আবার পরশু অবধি ধৈর্য ধরতে হবে ভোলা। এবার ঠিক আছে ঠিক আছে, তাই তাই সই, হ্যাঁ তাই সই। এবারে এই মাছগুলো নিয়ে বাড়ি চলে যাও তাড়াতাড়ি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে পুকুরে তো একদমই মাছ নেই। হ্যাঁ, জাল তো পুরো ফাঁকা। তা হয় নাকি? তোরা ভালো করে জাল ফেল, মাছ ঠিক উঠবে। না মন্ত্রী মশাই, পুকুর যে একদম ফাঁকা, মনে হয় কেউ যেন সব মাছ তুলে নিয়েছে। কি বলিস রে, মাছ আবার তুলবে কে? সে তো আমি করেছিলাম, কিছুই তো বুঝতে পারছি না। তবে আর সময় নষ্ট করে কি হবে, ফিরে যাওয়া যাক। এই সেই ভালো, সেই ভালো। তোমার তো খুব তাড়া হে ভোলা, সময়ের আগেই এসে হাজির। সে আর বলতে, আজকে একটু ওই বিশেষ তাড়াই আছে।
কিরে বটা, মাছ উঠছে তো? মন্ত্রী মশাই, আরে মাছ তো একেবারেই নেই পুকুরে, মাছ তো উঠছে না। সে কি করে হয়? হ্যাঁ, আগের দিন তো মন্ত্রী মশাই অনেক মাছ পেয়েছিলেন, আজকে নেই কেন, তাই না মন্ত্রী মশাই? আরে সেটা তো আমি কাল থেকে ভাবছি। মানে মানে কি বলতে চাইছো তুমি? আপনি যা বুঝেও না বোঝার ভান করছেন সেটাই বোঝাতে চাইছি মন্ত্রী মশাই। আচ্ছা ব্যাককেলে তো তুমি, তোমার পুকুর তুমি জানবে না মাছ কোথায়, আমি কি করে জানবো শুনি? হ্যাঁ, কিন্তু পুকুর তো আমি আপনার কাছেই বিক্রি করে দিয়েছিলাম, আর শুধু এটাই বোঝাপড়া হয়েছিল যে পুকুর আপনার হলেও প্রতিবার মাছ ধরার পরে মাছের অর্ধেক ভাগ আমি পাবো। তাতে কি, মাছের খবর আমি জানবো নাকি? পুকুর তোমার, তাতে মাছ আছে বলে তুমি আমায় ঠকিয়েছো, আর এখন আমায় জিজ্ঞেস করছো মাছ কোথায়? মাছ কোথায় গেল আমি কিভাবে জানবো? কেন মন্ত্রী মশাই, আগের দিন যদি সব মাছ তুলে ফেলা হয় তবে মাছ কি করে থাকবে? কিন্তু আমি তো কালকে রাতে পুকুরে জাল ফেলে কোনো মাছই পাইনি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কালকে মাছ পাননি জানি তো, কারণ গত পরশু আমরাই সব পেয়েছিলাম। মানেটা কি? মানেটা হলো আপনি যেটা গতকাল রাতে করতে চেয়েছিলেন সেটাই আমরা গত পরশু দিন করে ফেলেছিলাম, বুঝলেন? এবারে তুমি এটা ঠিক করনি গোপাল, এর মধ্যে তোমার আশা ঠিক হয়নি। এর মধ্যে আমায় ভোলা ডেকেছে মন্ত্রী মশাই, আর আপনি একজনকে ঠকাবেন সেটা তো সহ্য করা যায় না। তুমি কি বলছো গোপাল? আমি হলাম সততার মূর্ত প্রতীক যুধিষ্ঠির, সব প্রজারা জানে আমার সততার কথা। হ্যাঁ একদম ঠিক, সবাই জানতো আপনার সততার কথা, আজকে ভোলাও জেনে গেল। গোপাল তোমায় মন্ত্রী মশাই ওই বাকি কথা পরে হবে, হ্যাঁ এখন আমার পুকুর আমায় ফিরিয়ে দিন। মস্করা পেয়েছো নাকি? আমি লেখাপড়া করে টাকা দিয়ে কিনেছিলাম পুকুরটা, এখন তোমায় দেব? আমি টাকা দিয়েই কিনে নেব মন্ত্রী মশাই। এত টাকা কোথা থেকে এলো তোমার কাছে? সবই ওই গোপাল দাদার দয়া। হ্যাঁ, পুকুরের মাছগুলো বিক্রি করে পেয়েছি। হ্যাঁ, এবার আমার পুকুর আমায় দিয়ে দিন ভালোই ভালোই। না দিলে কি করবে শুনি? রাজা মশাইয়ের কাছে গিয়ে আপনার নামে নালিশ জানাবো। হ্যাঁ মন্ত্রী মশাই, কথা না বাড়িয়ে পুকুরটা ভোলাকে দিয়ে দিন, নইলে প্রজাদের ঠকানোর জন্য আপনার নামে মহারাজের কাছে নালিশ জানাবো। আমি কিন্তু ভোলার সাথে আছি। আরে আরে চটে যাচ্ছ কেন ভোলা? এই তো তোমার পুকুর, তোমায় এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। ঘটা যা তো বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আয় তো। এই নাও ভোলা সব কাগজপত্র, আজ থেকে তোমার পুকুর তোমারই থাকলো, কেমন? ও গোপাল দাদা, গোপাল দাদা। আরে ভোলা, কি তোমার হাতে? আমার জন্য নিয়ে এলে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তুমি যা করলে আমার জন্য এ তো তার কাছে অনেক ছোট গো। এই দুটো তুমি খেও, কেমন? তবে এরপরে একটু সাবধানে থেকো, কিন্তু আজকাল ঠকানোর সুযোগ কেউ হাতছাড়া করে না। ঠিক আছে, আজকে চলি। হ্যাঁ এসো এসো। কই গো গিন্নি? তুমি নাকি কতকাল রুই কাতলা খাওনি, এ নাও এনে দিলাম। এবার এই মাছের মাথা দিয়ে ঝাল করে মুড়ি ঘন্ট আর বড় মাছের ঝোল করো দেখি। ও মা, এত বড় মাছ দেখেই তো আমার খিদে পেয়ে গেল গো। এবারে রান্না করে ফেলো দেখি, কতদিন পরে আজকে একটু পেট পুড়ে খাবো। একেই বলে মন্ত্রীর সর্বনাশ আর গোপালের পৌষ মাস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.